আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়াকারের ব্যাপারে অনেক কথাবার্তা এখন হচ্ছে, আমরা সবাই কম বেশি জানছি। আমি আরো কিছু ইন্টারেস্টিং তথ্য পেলাম এই গত পরশুদিন। আমি সেটাকে নিয়েই ভাবছিলাম যে একটা মানুষ কত বেইমানি হতে পারে এবং কত সুচতুর ভাবে সে বেইমানিটা করেছে। এই যে জুলাই মাসে যে জঙ্গি অভ্যুত্থানটা হলো, জঙ্গিদের আন্দোলন, জামাত শিবিরের আন্দোলন, যেখানে ছাত্র জনতার সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে, সেই আন্দোলনে কিন্তু এই যেটা পরবর্তীতে জাতিসংঘ মানবাধিকার কমিশনার ওয়ালকার তুর্কও বলেছেন, ওয়াকার কিন্তু আগে থেকেই এই সমস্ত ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং শেখ হাসিনা বিরোধী যে ষড়যন্ত্রটা, যেটা 2018 থেকে একেবারে দানা বাঁধছিল, এক পর্যায়ে সবাই ওয়েট করছিল যে কখন এই ওয়াকার দায়িত্ব নেবে। এবং যেদিন ওয়াকার দায়িত্ব নিয়েছে সেদিন কিন্তু জামাতে ইসলাম মিষ্টি মুখ করেছে, নিজেরা মিষ্টি খাইছে যে তাদের অপারেশন এখন থেকে শুরু, আর কি অল ডান। এবং আপনি যদি সব ঘটনা যেদিন প্রকাশিত হবে, আপনি যদি সব ডটগুলো মিলান, দেখবেন যে এই ষড়যন্ত্রের অন্যতম মাস্টার মাইন্ড ছিল জেনারেল ওয়াকার। এবং জেনারেল ওয়াকার যদি এই ষড়যন্ত্রকারীদের সহায়তা না করতেন, তাহলে এই জঙ্গিরা জুলাই আগস্টের এই আন্দোলন করে সফল হতেন না। এমনকি আন্দোলনকারী অনেকেই বলেছেন যে আমাদের শুধুমাত্র লক্ষ্য ছিল যে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া। কিন্তু এখন তো আপনারা দেখছেন, শেখ হাসিনাকে সরানোটা না, পুরা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের নাম গন্ধ মুছে ফেলা, পুরো বাংলাদেশটাকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া, পুরো বাংলাদেশটাকে জঙ্গিদের মানে অভয়ারণ্যে পরিণত করা, সবই ডক্টর ইউনূস এবং তার গং সফলভাবে এখন পর্যন্ত করে চলেছে। তো যে ইন্টারেস্টিং ইনফরমেশনগুলো আপনাদের আমি একটু আজকে দেব, যেমন অগাস্টের শেষে গণভবনে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাসায় সন্ধ্যার পর থেকে কিন্তু মিটিং হতো এবং মিটিংগুলো রাত 1টা-1:30 পর্যন্ত চলত। এটাও কিন্তু এই ওয়াকারের একটা কৌশল ছিল, যে সবাইকে রাতে এনগেজ করে রাখা, যে আমরা এই করব সেই করব, আবার আমাদের উপরে দায়িত্ব দেন, আমরা ম্যানেজ করব, এটা বলতেন। আর এদিকে সব ইনফরমেশন জামাতের কাছে চলে যেত এবং জামাত সেই অনুযায়ী প্রিপারেশন নিত পরের দিন আন্দোলন করত। আর সরকার ব্যস্ত ছিল এই গভীর রাত অবধি এই মিটিং করার। আমি এই যে গত এপ্রিলে কলকাতায় গিয়েছিলাম, আমি একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে এত বড় একটা জঙ্গি অভ্যুত্থান হয়ে গেল, আমরা মাঠে আওয়ামী লীগকে কেন দেখলাম না, আওয়ামী লীগ কেন 10-20 লাখ লোক মাঠে নামালো না? তো নেতা আমাকে বলেছেন যে আওয়ামী লীগ কিন্তু সমাবেশের পরিকল্পনা করেছিল আগস্টের 1, 2, 3 তারিখে। রিপিটেডলি তারা চেয়েছে যে পার্টি সমাবেশ করুক, পার্টি শোডাউন করুক, কিন্তু নেত্রী চায়নি যে পার্টি রাজপথে আসুক, সেখানে একটা সংঘর্ষ হোক এবং অনেক হতাহতের সংখ্যা বেড়ে যাক। এবং আমাকে সেই নেতা বলেছিলেন যে আমি এত বছর ধরে রাজনীতি করি নেত্রীর সাথে, নেত্রী কখনো আমাকে এইভাবে ধমক দিয়ে কথা বলেনি। সেটা সম্ভবত 3 তারিখে, 3 আগস্ট অর 2 আগস্ট, নেত্রী বলেছিল যে তুমি কি চাও যে এখানে হাজার হাজার লোকের লাশ পড়ুক? তো তার এরপরে আসলে আওয়ামী লীগ আর এই তাদের যে পলিটিক্যাল স্ট্যান্ডটা, সেটা থেকে তারা সরে আসছে। কেন আওয়ামী লীগ পলিটিক্যাল স্ট্যান্ডটা নেয়নি, এই প্রশ্নের উত্তরটাও যদি আমরা খুঁজি, এখানেও কিন্তু ওই ক্রিমিনাল জেনারেল ওয়াকার খান, সে এটা কনভিন্সড করেছিল প্রধানমন্ত্রীকে যে আর্মি উইল হ্যান্ডেল দ্য সিচুয়েশন, এখানে দলের লোকজন নামানোর দরকার নাই। দেখেন কি সুচতুরভাবে সে পরিকল্পনা করেছে, সে মাননীয় প্রধানমন্ত্রীকে কনভিন্স করেছে। এবং 3 তারিখে 4 তারিখে গণভবনে মিটিং হয়েছে, তাদের একটা কোর কমিটি ছিল, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাসায় বসতো। কোর কমিটি মানে হলো পুলিশ, এনএসআই, এসবি, ডিজিএফআই এদের প্রতিনিধি নিয়ে। তো এই সবখানেই কিছু হলেই ওয়াকার আগ বাড়িয়ে বলতো যে আমরা এটা ম্যানেজ করব, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এবং 4 তারিখের কথা আপনারা জানেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, উনি একটা সাক্ষাৎকারেও বলেছিলেন যে 4 তারিখে উনি বলেছেন আর্মি উইল টেক কেয়ার। তখন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপিকে বলছেন যে আপনি
আর্মি চিফের সাথে কথা বলে কোঅর্ডিনেট করেন 5 তারিখ ম্যানেজ করবেন। 5 তারিখ এটা কিন্তু ওয়াকার জানতো কি হবে 5 তারিখে, এবং মানে ওই দিন ওই আন্দোলনকারীদের আন্দোলনের তারিখ ছিল 6 তারিখ, সেটা তারা আগে 5 তারিখ করে, এবং 4 তারিখ রাতে লেকশোর হোটেলে বিএনপির একজন নেতা পুলিশের একজন কর্মকর্তাকে বলেছিল যে কালকে আমরা ফাইনাল খেলা খেলবো, আমাদের ডিজিএফআই থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়ে গেছে। চিন্তা করেন, ডিজিএফআই 4 তারিখে, অগাস্ট মাসের 4 তারিখে তাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, সেটা আবার বিএনপির একজন নেতা লেকশোর হোটেলে বসে ঢাকার গোয়েন্দা বাহিনীর একজন খুব পরিচিত মুখ পুলিশ অফিসার তাকে বলছেন, এবং তিনি তখন পুলিশের আইজিকে ফোন করে বলেন যে এরকম আমাকে একজন বিএনপির নেতা বললেন যে আগামীকাল তারা ফাইনাল খেলা খেলবে। তো ইনফরমেশন কিন্তু পুলিশের আইজিকে তখন দেওয়া হয়েছে। তো পুলিশের আইজি তো তারা তো গণভবনে 4 তারিখে গিয়েছিল, সেখানে জেনারেল ওয়াকার সবাইকে আশ্বস্ত করেছে যে সে সব ম্যানেজ করবে। ওদিকে আবার ডিজিএফআই তারা কিন্তু পুরো আন্দোলনকারীদের মানে সহযোগিতা করেছে। অনেকে বলেছে তারা ডিজিএফআই এর কেয়ার অফে ছিল, আন্দোলনকারী কয়েকজন জঙ্গি তারা সাক্ষাৎকারে বলেছে। সব শেষে 5ই অগাস্ট সকাল 10টা পর্যন্ত কিন্তু ঢাকায় কেউ ছিল না। এর মধ্যে আর্মির থেকে আন্দোলনকারীদের কাছে, সে কিছু জামাত শিবিরের জঙ্গিদের কাছে ইনফরমেশন যায় যে তোমরা চলে আসো, রাস্তায় বাধা দেওয়া হবে না। তো উত্তরার থেকে একটা ঢল আসে, সেই ঢলে তখন দেখা যায় যে উত্তরার পুলিশের যারা এসি ওসি ডিসি ছিল তারা তখন সরে যেতে বাধ্য হয়। গুলশান থানারও এক অবস্থা। তখন পুলিশের আইজিপি মামুন সাহেব তিনি ফোন করেন আপনাদের খুব আলোচিত সেই ঢাকার ডিবির ডিআইজি যিনি ছিলেন হারুন ভাইকে পুলিশের আইজি ফোন করেন এবং বলেন যে হারুন, উত্তরা গুলশানে তো পুলিশ ওভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছে না, একটা মব আসতেছে, তুমি এই মবটা ঠেকাও। তখন এই হারুন সে তার বাহিনী নিয়ে গিয়ে সে রাস্তা ব্লক করে, সে এয়ারপোর্ট বা ওই যে রেডিসন হোটেল ওর সামনে আর ব্লকেটটা দেয়নি, কারণ ওখানে প্রচুর ফরেনার থাকে এবং মব তো হিউজ মব তারা আসতেছিল ঢাকা অভিমুখে। তখন সে বনানীর কাকলির ওখানে একটা ব্যারিকেড দেয় যে এখানে আসলে মব কন্ট্রোলের যা যা করা সব প্রস্তুতি নেয়, কাঁদুনে গ্যাস ট্যাস নিয়ে। ঠিক সেই সময় সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার এবং একজন কর্নেল পদমর্যাদার এই 2 জন অফিসার এসে হারুন ভাইকে বলেন যে হারুন সাহেব, আপনি তো খুব পপুলার মানুষ, আপনাকে আমাদের বড় স্যাররা সবাই খুব পছন্দ করেন, ডিজিএফআই আপনার খুব প্রশংসা করেন, তো আপনি এখানে থাকলে সমস্যা হতে পারে, আপনাকে সবাই চেনে, আপনি এখান থেকে সরে যান, আপনার ফোর্স থাকুক এবং আমরা তো আছি, আমরা এই মব আমরা কন্ট্রোল করব। তখন হারুন সাহেব ফোন করেন পুলিশের আইজিপিকে এবং পুলিশের আইজিপি বলেন যে যেহেতু তারা বলছে তাহলে তুমি চলে যাও। তো হারুন সাহেব সেখান থেকে টান দিয়ে চলে আসেন। এই ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের কাছাকাছি আসতেই তার যে অধীনস্থ অফিসারটা ছিল কাকুলি সেখানে ডিউটি, সে ফোন করে বলে স্যার আমাদেরও তো চলে যেতে বলছে। হারুন সাহেব বলছে চলে যেতে বললে আর কি করবেন, চলেন। তো এইভাবে শেষ মুহূর্তে পুলিশ যে ব্যারিকেড দেওয়ার প্ল্যান করছিল, এই আর্মির 2 অফিসার যে পুরো রাস্তাটা ফাঁকা করে দেয়। তারপরে তো আপনারা জানেন কি হয়েছে, যে একদম সেই মব, সেই জঙ্গিদের মিছিল, পরে তো প্রতারিত ছাত্র জনতাও সেখানে যোগ দেয়, তারা গিয়ে গণভবন অভিমুখে চলে যায় এবং গণভবন আনপ্রোটেক্টেড ছিল। এবং ওরা যখন আসছিল তখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ব্যবস্থায় বিমানে করে, সামরিক বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়। তো এই কথাটা আমি বলতে চাচ্ছি যে সেনাবাহিনী বেইমানি করেছে এবং শেষ রাতে 4 অগাস্ট বেইমানি করেছে এবং 4 অগাস্ট বিএনপির নেতাদের মুখে, জামাতের নেতাদের মুখে জানতো যে কালকে ফাইনাল খেলা, এবং 5ই আগস্ট একদম শেষ প্রতিরোধটাও তারা গড়তে দেয় নাই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে এই 5ই আগস্ট মব যখন গণভবনে যাবে তখন এই জেনারেল ওয়াকার খান জামাতের সন্ত্রাসী এবং জঙ্গিদের মিলে প্ল্যান করেছিল যে গণভবনে অত্যন্ত নির্মমভাবে শেখ হাসিনাকে হত্যা করা। চিন্তা করেন, যে প্রধানমন্ত্রী
অনেক দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার রিপোর্টকে উপেক্ষা করে এই জেনারেল ওয়াকারকে সেনা প্রধান বানালেন। সেই সেনা প্রধান জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করে ফেলেছিল, কিন্তু রাখে আল্লাহ মারে কে। প্রিয় বন্ধুরা, এই অজানা তথ্যগুলো, বিশেষ করে শেষ মুহূর্তের ব্যারিকেড সরিয়ে নেওয়ার যে ষড়যন্ত্র, আমার মনে হয়েছে যে এটা রেকর্ডে থাকুক। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বের রোমান ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ নেতা পোপ চতুর্দশ লিও তাঁর এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় খ্রিস্টান কমিউনিটি, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বৈষম্য এবং উদ্দেশ্যমূলক নিগ্রহের শিকার হচ্ছে, তিনি পারসিকিউশন শব্দটা ব্যবহার করেছেন, উদ্দেশ্যমূলক নিগ্রহের শিকার হচ্ছেন, সেই ঘটনাগুলোতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেখানে তিনি বাংলাদেশের নাম দিয়ে শুরু করে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সুদান এবং এরকম সব দেশ, যেসব দেশে খ্রিস্টানরা নিগ্রহের শিকার হচ্ছে সেসব দেশ বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে ওই দেশগুলো থেকে প্রায়শই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপর হামলার ঘটনার খবর আসছে তাদের কাছে এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের প্রার্থনাস্থল সেসবও হামলার ঘটনা ঘটছে। পোপ এসব দেশের সঙ্গে বাংলাদেশের নাম উল্লেখ করেছেন, সেটা পৃথিবীর আর যে কোনো দেশের সরকারকে উদ্বিগ্ন করে তোলবার জন্য যথেষ্ট হতো, কারণ পোপ এই যে বাংলাদেশের সঙ্গে নাইজেরিয়া, মোজাম্বিক, সুদান এসব দেশগুলোর নাম উল্লেখ করেছেন এবং তারপর আলাদা করে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কথা উল্লেখ করেছেন। এই যে এই দেশগুলোতে এখন যে ভয়াবহ রকমের নিগ্রহ, বেসামরিক ব্যক্তিদের হত্যা, নির্যাতন, অপহরণের ঘটনা ঘটছে জিহাদিদের দ্বারা, চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলোর দ্বারা, সেই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের নাম উল্লেখ করলেন পোপ, পৃথিবীর সর্বোচ্চ ধর্মগুরুদের একজন। সেটা পৃথিবীর যে কোনো দেশেই সরকারকে উদ্বিগ্ন করে তুলত যে সত্যিই কি তার দেশের সংখ্যালঘু সম্প্রদায়, একটি সম্প্রদায় এতটাই নিজেকে প্রান্তিক এবং নিগ্রহের শিকার মনে করছে যে সেই খবর গ্রাহ্য করে তাদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ওই রকম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের নাম উল্লেখ করলো। কিন্তু বাংলাদেশের সরকার, ইউনূস সরকার 2024 আগস্টের পর থেকেই সংখ্যালঘু নির্যাতন বা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবস্থা, সেই অবস্থার মধ্যে এই যে বিভিন্ন ভিন্ন মতাবলম্বী মানুষরা যে ক্রমাগতভাবে আরো প্রান্তিক হয়ে পড়ছেন, এমনকি এখন এই যে বাউল সম্প্রদায়ের মানুষের উপর হামলার ঘটনা ঘটছে, ধর্ম অবমাননার দায়ে একজন বাউল শিল্পীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, শুধু তাতেই থামেনি, বিভিন্ন জায়গায় বাউল শিল্পীদের উপর হামলার ঘটনা ঘটছে, মাজার ভাঙা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা ঘটেছে, খ্রিস্টান সম্প্রদায়ের চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, খ্রিস্টান সম্প্রদায়ের স্কুলের সামনে ককটেল মারা হচ্ছে। এই বিষয়গুলো যে নিরাপত্তাহীনতা বাড়ায় এবং এরকম একটা পরিস্থিতিতে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে প্রান্তিক বোধ করেন, নিজেদেরকে সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে মনে করেন, এ বিষয়ে এখন পর্যন্ত ইউনূস সরকারের তরফে না কোনো স্বীকৃতি, না কোনো সহমর্মিতা দেখা গেছে। তারা বরাবর এগুলোকে ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার হিসেবে বর্ণনা করে এসেছে। এমনকি 2024 অক্টোবরে যখন প্রেসিডেন্ট ট্রাম্প, তখন তিনি প্রেসিডেন্ট হন নাই, তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী, তিনি যখন প্রথম বাংলাদেশ সম্পর্কে 2024 আগস্টের পালাবদলের পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বললেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের ওপর এরকম পারসিকিউশন, অ্যাটাকের ঘটনা ঘটছে, হামলার ঘটনা ঘটছে, নিগ্রহের ঘটনা ঘটছে, মানে উদ্দেশ্যমূলকভাবে
টার্গেট স্থির করে সংখ্যালঘু মানুষের উপর হামলা চালানো হচ্ছে এবং তা নিয়ে তিনি উদ্বিগ্ন, তিনি গভীরভাবে নিন্দা জানান এবং তিনি বলেছেন যে সরকারকে উদ্যোগী হতে হবে এই হামলা থামাতে, কারণ বাংলাদেশ একটা সম্পূর্ণ স্টেট অফ ক্যাওস, মানে একটা উচ্ছৃঙ্খল অরাজক পরিস্থিতিতে পড়ে গেছে। তখনও সরকার সেই 2024-এর অক্টোবরেও সরকার স্বীকার করতে রাজি হয় নাই যে দেশে একটা অরাজক পরিস্থিতি চলছে, যেই পরিস্থিতিতে হত্যা, নির্যাতন, অগ্নিকাণ্ড, সম্পদে আগুন দেওয়া এবং গণপিটুনিতে মেরে ফেলা কিংবা নানা রকমভাবে ভিন্ন ধর্মাবলম্বী মানুষকে বা প্রান্তিক মানুষকে টার্গেট করে নানা রকম বিপদে ফেলার চেষ্টা অব্যাহত আছে, সেটা তারা স্বীকার তো করেই নাই। তখনও তারা এটা অস্বীকার করে প্রতিবাদ জানিয়েছিল। এরপর মার্চ মাসে এসে আপনাদের মনে থাকবে কারো কারো যে ট্রাম্প প্রশাসন গঠিত হওয়ার পর মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড তিনি সরাসরি বললেন যে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী সহ খ্রিস্টান, বৌদ্ধ মাইনরিটিদের ওপর যে ধরনের হামলার ঘটনা ঘটছে তাতে তারা উদ্বিগ্ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে এই যে খিলাফত প্রতিষ্ঠার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী চরমপন্থীরা বিভিন্ন দেশে, সেই খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা এবং তাদের মাধ্যমে সংখ্যালঘু দমনের চেষ্টাকে যে কোনোভাবে দমন করতে হবে। এই যে খিলাফত প্রতিষ্ঠার চেষ্টার সাথে বাংলাদেশকে মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্য কিংবা এই যে পোপ এখন খ্রিস্টান সম্প্রদায়কে নিগ্রহের শিকার করার সাথে যেসব দেশে কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীগুলো, জঙ্গি গোষ্ঠীগুলো সরাসরি খ্রিস্টান সহ বিভিন্ন মতাবলম্বী মানুষের উপর হামলা চালাচ্ছে, সেই সব দেশের সাথে যে বাংলাদেশের নাম উচ্চারণ করলেন তার একটা বিরাট কারণ 2024-এর আগস্টের পর পশ্চিম মনে করে বাংলাদেশে একটা খিলাফত প্রতিষ্ঠার রাজনীতি প্রকাশ্যে চলে এসেছে। কারণ মনে করে দেখেন যে 2024-এর আগস্টে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হলো, 7ই আগস্টেই নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির সংসদ ভবনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেল যে খিলাফত প্রতিষ্ঠার আন্দোলন এবার সফল করতে হবে এবং তারপর সারা বাংলাদেশ জুড়ে রাজধানী ঢাকাতে পর্যন্ত হিজবুত তাহরিরের পোস্টার থেকে ব্যানার থেকে সব প্রকাশ্যে চলে আসতে থাকলো। এবং তখন থেকে আরেকটা ঘটনা ঘটলো যে সেই আগস্ট মাসের পরপরই ঢাকা শহরের প্রথিতযশা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমনকি মিশনারিদের দ্বারা পরিচালিত, খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত ঢাকা নটরডেম কলেজ থেকেও কালেমা লেখা কালো পতাকা নিয়ে, বিরাট পতাকা নিয়ে ছাত্ররা মিছিল করতে বেরিয়ে এলো খিলাফতের দাবিতে। এবং এই কালেমা লেখা কালো পতাকা দেখলেই বা এই কালেমা লেখা কালো পতাকাকে পৃথিবী জুড়ে যে কোনো পর্যবেক্ষক একে ইসলামিক স্টেট আন্দোলন, আইএস এর আন্দোলনের সাথে সম্পৃক্ত করে। কারণ এই কালেমা লেখা পতাকার মাধ্যমে আইএস সারা পৃথিবীতে একটা ইসলামিক শাসন ব্যবস্থা বা খিলাফত প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে আসছে। এবং এই যে পোপ যে দেশগুলোর নাম উল্লেখ করেছে, নাইজেরিয়া, মোজাম্বিক, সুদান, কঙ্গো, সবখানে সেই ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোই কিন্তু খ্রিস্টান সহ বিভিন্ন মাইনরিটিদের ওপর, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়কে সরাসরি হত্যা করছে, অপহরণ করছে, তাদের সম্পদ লুণ্ঠন করছে, মানে পারসিকিউশন, উদ্দেশ্যমূলক নিগ্রহের শিকার করছে। এখন এই নাইজেরিয়ায় যেমন বোকো হারাম গ্রুপ, বোকো হারামের বিরুদ্ধে এখন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে তিনি প্রয়োজনে সামরিক অভিযান চালাবেন, কারণ নাইজেরিয়ায় এই আইএস দ্বারা প্রভাবিত বোকো হারাম, যারা একটা ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য 2001 সালে গঠিত হওয়ার পর 2009 থেকে ভীষণ সহিংস হয়ে ওঠে, তারপর ইসলামিক স্টেট আইএস দ্বারা প্রভাবিত হয়, এরপরে তাদের সম্পর্কে আবার ওঠানামাও হয়। কিন্তু এই বোকো হারাম এখন একটি খ্রিস্টান মিশনারি স্কুল থেকে 300-র বেশি শিশুকে অপহরণ করে নিয়ে গেছে,
50 জনের মতো কোনোভাবে পালিয়ে বেঁচেছে। এই খবর যখন বিভিন্ন জায়গায় শিরোনাম, তখন দেখা যাচ্ছে আরেক অঞ্চলেও তারা আবার খ্রিস্টানদের স্কুল থেকে একদল শিশুকে অপহরণ করে নিয়ে গেছে। এরকম একটা পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি নাইজেরিয়ার সরকারকে বলেছেন যে যদি তারা খুব দ্রুত কিভাবে নাইজেরিয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে তারা রক্ষা করবে সেটা বের করতে না পারেন, তাহলে একদিকে যেমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক তেমনি তারা সামরিক অভিযানে যাবে খ্রিস্টান সম্প্রদায়কে রক্ষা করবার জন্য। প্রেসিডেন্ট ট্রাম্প এ কারণে তার বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দুটোকেই এই নাইজেরিয়ার বিষয়টি দেখবার জন্য নিয়োজিত করেছেন। এখন নাইজেরিয়ার সরকারের পক্ষ থেকে বরাবর বলা হয় যে এই যে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম, তারা সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি হত্যা করেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবং খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ মনে করেন যে তারা উদ্দেশ্যমূলকভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা করছে। অবশ্যই যদিও বা মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি নিহত হচ্ছেন, কিন্তু খ্রিস্টান সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার একটা চেষ্টা আছে। এই চেষ্টাটা রোমান ক্যাথলিকরা মোজাম্বিক, সুদান, কঙ্গো প্রত্যেকটি জায়গায় এই খিলাফত প্রতিষ্ঠার চেষ্টায় যে আইএস দ্বারা, ইসলামিক স্টেট দ্বারা প্রভাবিত যেই জঙ্গি গোষ্ঠীগুলো কাজ করছে তাদের মধ্যে দেখে। বাংলাদেশে আগস্টের পর ওই কালেমা লেখা পতাকা নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসবার পর এবং হিজবুত তাহরিরের কর্মকাণ্ড কার্যক্রম ব্যাপকভাবে প্রকাশ্যে চলে আসবার পর বিবিসি বাংলা তাদেরকে জিজ্ঞেস করেছিল, হিজবুত তাহরিরের যিনি মিডিয়া প্রতিনিধি তাকে জিজ্ঞেস করেছিল যে আপনারা এতদিন কোথায় ছিলেন, আপনারা নিষিদ্ধ হয়েছেন, এরপর এতদিন দেখা যায় নাই, 5ই আগস্টে শেখ হাসিনার পতনের সাথে সাথে কোথা থেকে বেরিয়ে এলেন? কারণ পুলিশ বলছিল এই কালেমা লেখা পতাকাগুলো নিয়ে যেই ছাত্ররা বেরিয়ে এসেছে তারাও আসলে হিজবুত তাহরিরের সদস্য। এবং তখন হিজবুত তাহরিরের মিডিয়া প্রতিনিধি বিবিসি বাংলাকে বলেছিলেন যে তারা ভীষণভাবে সক্রিয় ছিলেন 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে। তারা সক্রিয় থাকলে পুলিশ তাদেরকে যেমন গ্রেফতার করতে পারে, হয়রানি করতে পারে, তেমনি একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যদি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বেরিয়ে আসতো তাহলে হয়তো সাধারণ মানুষ সেভাবে এই 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে সম্পৃক্ত হতো না। সে কথাটা মাথায় রেখে তারা জুলাই আগস্ট আন্দোলনে প্রকাশ্যে আসেনি। কিন্তু হিজবুত তাহরিরের সেই প্রতিনিধি তখন বিবিসি বাংলাকে বলেন যে বাংলাদেশের সকল স্তরে, সকল পেশায়, সকল বয়সের মানুষের মধ্যে তাদের কর্মী আছেন, সদস্য আছেন এবং তারা সক্রিয় আছেন। কাজেই তারা সক্রিয়ভাবে বেরিয়ে এসেছেন এই আগস্টের পর। এই হিজবুত তাহরির কিন্তু খিলাফত প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশে মার্চ ফর খিলাফতের ডাক দেয় মার্চ মাসে 2025-এর। সে দফায় পুলিশ তাদের সেই মার্চ ফর খিলাফত ঠেকিয়ে দেয় এবং অনেকেই ধারণা করেন যে এর আগে তুলসি গ্যাবার্ড যেহেতু আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান যেহেতু বলেছেন যে এই খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনগুলোই আসলে দেশে দেশে সংখ্যালঘুদের নির্যাতনের প্রধান কারণ হয়ে উঠেছে এবং এই আন্দোলনগুলোকে দমন করতে হবে, সম্ভবত সে কারণেই তখন ইউনূস সরকার এই হিজবুত তাহরিরকে আবারও প্রকাশ্য মার্চ করা থেকে বিরত রাখতে বাধ্য হয়। কিন্তু বাংলাদেশে হিজবুত তাহরির সহ জঙ্গি বিভিন্ন গোষ্ঠীগুলো যেমন সক্রিয় হয়ে উঠেছে 2024-এর আগস্টের পর থেকে, তেমনি এই যে তৌহিদি জনতার ব্যানারে যাদের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় জানা যায় না, যারা ঠিক কারা সে বিষয় মানে যাদের কোনো দায়িত্ব কোনো পক্ষ নেন না, তারা যে বিভিন্ন জায়গায় একটা মব সৃষ্টি করে বাংলাদেশে নারীর পোশাক নির্ধারণ করে দেওয়ার থেকে শুরু করে কোথায় নারী ফুটবল খেলবেন, কোন অভিনেতা অভিনেত্রী কোথায় গিয়ে কোন দোকান উদ্বোধন করতে পারবেন কি পারবেন না, কোথায় কনসার্ট হতে পারবে কি হতে পারবে না, নাকি মঞ্চ ভেঙে দিতে হবে, এই সব কিছু যে এরা সিদ্ধান্ত নিচ্ছেন, এই পুরো পরিস্থিতিটা যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। সম্ভবত ইউনূস সরকার একে যতই ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার আর ফ্যাসিস্টের দোসরদের বানানো কথা হিসেবে অভিহিত করতে চাক না কেন, আন্তর্জাতিকভাবে এই আশঙ্কা, এই আতঙ্ক এখন আর লুকিয়ে রাখতে পারছে না সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং তাদের মাধ্যমে এই আতঙ্ক আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটা সংখ্যালঘু নিপীড়ক দেশ হিসেবে চিহ্নিত করছে। না হলে
কোন পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশের নাম পোপ চতুর্দশ লিওর এই উদ্বেগ প্রকাশকারী এক্স হ্যান্ডেলের বার্তায় নাইজেরিয়া, মোজাম্বিক, সুদান এবং কঙ্গোর সাথে উচ্চারিত হতে পারে, যেখানে জিহাদিদের, যেখানে চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলোর অত্যাচার এবং নিগ্রহে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, সেটা নিশ্চয়ই গভীরভাবে ভেবে দেখবার